রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবের। আমদানিকারক ও পাইকাররা দুষছেন একে অপরকে। আমদানি ও সরবরাহ মনিটরিং এর পরামর্শ। চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত, আহত 6। চট্টগ্রামে আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজে ভর্তি নিয়ে উৎকণ্ঠা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা। পরিবার লাশ গ্রহণে রাজি না হওয়ায় রাজশাহীর গোদাগাড়িতে আত্মঘাতী 5 জঙ্গির লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনে পুলিশের হস্তান্তর। এবং নিজ জমিতে ঘর নির্মাণে বাধা দেয়ায় পটুয়াখালীর 10 মিনায় এক বিধবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান। বাংলার সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি ফাহমিদা মৌটুসী। পর্যাপ্ত ছোলা ও ডাল আমদানি হওয়ায় আসছে রমজানে এসব পণ্যের দাম বাড়বে না, বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। রমজান শুরুর 2 সপ্তাহ আগেই পাইকারি বাজারে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি মৌসুমেই কিছু পণ্য নিয়ে পুঁজি সন্ধানীদের সিন্ডিকেটের শিকার হন ভোক্তারা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সঠিক সময়ে টিসিবি দায়িত্বশীল ভূমিকা না নেয়ায় ভোগান্তি আরও বাড়ে। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। এমন চিত্র রাজধানীর সাভারের নামাবাজারে। ছোলা ডাল সহ নিত্যপণ্যের পাইকারি বাজার হিসেবে সমাদৃত এই বাজারে কোনো সংকট নেই এসব পণ্যের। তবুও রমজান শুরুর প্রায় 2 সপ্তাহ আগেই কেজিতে 5 থেকে 60 টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 79 থেকে 84 টাকায় এবং আগের দামেই মসুর ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 99 টাকায়। পাইকাররা বলছেন, এসব পণ্যের সংকট রয়েছে বাজারে। পর্যাপ্ত আমদানি নেই আর কি। এলসিটা যে শিপ আগে অর্ডারও থাকতো, ওরকম ভাবে শিপ অর্ডারও নেই আর কি। চিটাগাঙে বেশি, খাতুনগঞ্জের বাজার হইলো, ওটা হলো মেন বাজার। ওখান থেকে আমরা কিনা আমরা এখানে আইনা 20 পয়সা 8 আনা 10 পয়সা লাভে বিক্রি করি। বাণিজ্য ব্যবস্থা যখন ইঙ্গিত করে তখন দাম বেড়ে যায়। তেল, চিনি, ছোলা, উনি যে কয়েক আইটেম বলছে ওই কয়েক আইটেমের দাম বাড়ে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবকে সামনে রেখে পণ্যের সরবরাহ যেমন বৃদ্ধি পায়, তেমনি দামও কমে আসে। তবে বাংলাদেশের চিত্র বরাবরই ভিন্ন। আসছে রমজানকে সামনে রেখে এসব বাজারে বিভিন্ন ডালের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পাচ্ছে ছোলার দাম। খুচরা বাজারে চিত্র আরো ভয়াবহ। প্রায় 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় দাম বৃদ্ধির মিশ্র প্রবণতাও। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য নিয়ে রাজনীতি করাই দাম বৃদ্ধির মূল কারণ। এছাড়া আমদানি করা ছোলা পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করা হচ্ছে কিনা তা মনিটরিং করারও পরামর্শ দেন তারা। আমার মনে হয় না কোন একটা রমজান পাবো যেখানে একটা পণ্যের দাম নিয়ে সমস্যা হয় নাই। দাম বেঁধে আপনি দাম ধরে রাখতে পারবেন না। দাম ধরে রাখার উপায়টা হলো যে সরকার যদি দেখে যে কোনো শর্টেজ আছে সাপ্লাই বা কোনো একটা আপনার বাজারে কোনো একটা অংশ থেকে আপনার সরবরাহ কম দিচ্ছে, তাহলে সরকারের নিজে সরবরাহ বাড়াইতে হবে। এদিকে সক্ষমতা বাড়াতে টিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এটাকে আমলা নির্ভরতার থেকে বের করে কোনো সৎ ব্যবসায়ীকে টিসিবির প্রধান করে লাভ নয় ক্ষতি নয়, এই ভিত্তিতে টিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি তার বাইরে রেখে যদি টিসিবি পরিচালনা করা হয়, তাহলে দেশের মানুষ উপকৃত হবে বলে আমার ধারণা। নিত্যপণ্যের চাহিদা মেটাতে একটি অংশ আমদানি করে টিসিবিকে সারা বছর বিক্রি করার পরামর্শ ক্যাবের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর লেডিস ক্লাবে শিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একথা আজ স্বীকার করতে হবে যে আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের প্রবল অবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। বর্তমানে বাংলাদেশে একাধিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠিত ব্যবস্থার লক্ষ্য ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার সঙ্গে সমাজে বিরাজমান যে শ্রেণী ও
বলতে পারি, সমাজ যেখানে মাদ্রাসা শিক্ষার জন্য নিজেই অর্থের সংস্থান করে, সমাজের বিভিন্ন সুবিধাভোগীরা সেখানে ভিন্ন ধরনের শিক্ষার জন্য অর্থ ব্যয় করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রচলিত সব ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে, কারণ সকল শিক্ষার মধ্যে ইহলৌকিক ও পরলৌকিক জীবন সম্পর্কে চিন্তা ভাবনা আছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে। যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে তাল মেলাতে না পারলে ভবিষ্যতে আমাদের চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচিতে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারলে দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এক কথা নয়, জনসমষ্টি কাজের নয়। অর্থনৈতিকভাবে যেটাকে কাজে লাগাচ্ছেন না সেটা জনসংখ্যা, পপুলেশন, এটাতে কোনো লাভ নেই। এটা লাইবিলিটি, কিন্তু এটা প্রশিক্ষণের মাধ্যমে এবং সংগঠনের মাধ্যমে জনশক্তিকে পরিণত করলে এটা একটা পাওয়ার, এটা একটা ইকোনমিক প্রোডাক্ট এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আপনারা আয় উপার্জন করতে পারেন। দর্শক, লেডিস ক্লাবে আয়োজিত শিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর লালবাগের বালুর মাঠে বাংলাদেশ পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পূর্ণ হয়েছে কিন্তু আমরা লেখাপড়ায়, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজকে যখন আমাদের গড় আয়ু বেড়ে চলছে, আজকে 71 হয়ে আসছে, তখন আমরা সব দিকে আমাদের জিডিপির হার যখন আজকে 7.11 থেকে লাফিয়ে 7.11 আসছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম যখন আমরা 1500-তে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিচ্ছেন মধ্যম আয়ের দেশে আমরা যাচ্ছি, উন্নত দেশে যাচ্ছি, তখনই এই ষড়যন্ত্র, তখনই এই বিভ্রান্তি, তখনই এই ধর্মের নামে অধর্ম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আলেম ওলামা থেকে আরম্ভ করে সবাই একত্রিত হয়েছেন। আজকের পেশাজীবী, আজকের কৃষক, আজকের শ্রমজীবী, আজকের ছাত্র শিক্ষক জনতা সবাই একত্রিত হয়েছেন এক জায়গায় যে আমরা কোনো ক্রমেই আমাদের দেশের জঙ্গিবাদের উত্থান হতে দিব না, আমরা মাদকের উত্থান হতে দিব না। আজকে সেই জন্যই সেই মাদ্রাসার ছেলেটিও বুকে ঝুলিয়ে বলে যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে চাই। সে কিন্ডার গার্ডেনের ছেলেটির রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমাদের স্কুল খোলা রাখতে হবে। আমাদের সব জায়গায় আজকে একই প্রশ্ন যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে সেভাবেই আমাদের চলতে, এটাই মানুষের হৃদয় ধারণ করে। সে জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছে। আমি যেখানেই গেছি সেখানেই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই হাত তুলে দোয়া করেন, সবাই হাত তুলে দোয়া করেন, বলে যে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন এবং আমাদের বাংলাদেশকে যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই জায়গায় তিনি যেন নিয়ে যান। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে হাত তুলে দোয়া করছে। কারণটা হলো ওইটাই, এই সমস্ত জঙ্গি উত্থানের থেকে, এই সমস্ত মাদকের উত্থান থেকে তিনি ডাক দিয়েছেন। সেজন্যই আজকে আমাদের পুলিশও আজকে আপনাদের পাশে আসে দাঁড়িয়ে সেই সংগ্রামে আজকে অবতীর্ণ হয়েছে। আজকে যদি আমি বলি, আমাদের 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের পুলিশ বাহিনী যে কাজটি করেছিল, আজকে
আবারও সেই কাজটিতে তারা ফিরে আসছে। তাদের দক্ষতায়, তাদের বিজ্ঞতায়, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে দেখেন হলি আর্টিজানের 2 জন তরুণ অফিসার জীবন দিয়েও বাকি অনেককে রক্ষা করেছে। শোলাকিয়া ময়দানে সেদিন যে কি ঘটনাটা ঘটতো যদি বোমাবাস, সেটাও আমাদের 2 পুলিশ সদস্য জীবন দিয়ে রক্ষা করেছে। বাংলাদেশ পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকাররা বলছেন, পর্যাপ্ত আমদানির পাশাপাশি মজুদ থাকা সত্ত্বেও কারসাজির কবলে পড়েছে দেশের ছোলা এবং ডালের বাজার। তাদের দাবি, আমদানিকারকরাই কৃত্রিম সংকটের গুজব রটিয়ে ছোলার বাজার অস্থির করে তোলার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট এবং ডলারের দাম বাড়ার অজুহাতে 1 সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে অন্তত 2 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজান মাসে সারা দেশে ছোলার চাহিদা মাত্র 1.5 লাখ মেট্রিক টন, কিন্তু রমজান শুরুর অন্তত 1 মাস আগে চাহিদার চেয়ে বেশি ছোলা আমদানি হয়ে গুদামে চলে গেছে। বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার কয়েক গুণ বেশি ছোলা মজুত হয়ে আছে খাতুনগঞ্জের বিভিন্ন গুদামে। তারপরও ছোলার দাম বেড়েই চলেছে। চলতি মাসের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলা 70 টাকা বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 75 থেকে 77 টাকায়। পার কেজিতে 5 টাকা ডিফারেন্স হয়ে গেছে। যেমন ধরেন ইউএস ডলারের রেট তখন ছিল 81 টাকা 30 পয়সা, সেটা সর্বোচ্চ বাড়তে বাড়তে 84 টাকা 35 পয়সা পর্যন্ত গেছিল। গাড়ি ভাড়া বেশি, পণ্য খরচ বেশি, মাল শর্টেজ হয়ে যায়, আর ওরা ঠিক মতো মনিটরিং হচ্ছে না আমার মনে হয়। কেজিতে 4-5 টাকা ডিফারেন্স, ওই কম দামেরটা আপনার বেশ দামে বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, রপ্তানিকারক দেশগুলো ছোলার বুকিং রেট বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। কিন্তু কাস্টমসের তথ্য মতে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের এলসি খোলা হয় নভেম্বর এবং ডিসেম্বর মাসে। এমনকি মার্চ মাসের মধ্যে পণ্য খালাসও হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়াকে কারসাজি হিসেবে দেখছে সাধারণ ব্যবসায়ীরা। এটা রিমোট সরাইয়ে বাজার একটু নাজাল করতেছে, কিন্তু আসলে পর্যাপ্ত বাজার মাল আছে, পারার কোনো সুযোগ নাই। এরা রেট কমা দিলে আমরা কম পাবো, এরা রেট বাড়া দিলে আমরা বেশি দিয়ে লইতে হইব। খুচরা বাজারে গিয়ে কৃত্রিম সংকট বিক্রি করি সেটা তো জানবো না। আমরা বিক্রি করছি 77 টাকা টানা করে, আমরা অ্যাভেলেবেল মাল, ভালো মানেরটা। এদিকে গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামে প্রতি কেজি ছোলার দাম 70 থেকে 75 টাকা নির্ধারণ করে দিয়েছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দরে ছোলা বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ী নেতারা দাবি করলেও বাজারের প্রকৃত দর কিছুটা ভিন্ন। আমাদেরকে যে নির্দিষ্ট দামে দর বেঁধে দেওয়া হয়েছিল, আমি বলবো যে এটা ঢাকা সহ অন্যান্য জেলাতে এটা জেলা প্রশাসনের মাধ্যমে দাম বেঁধে দেওয়া হোক। এদিকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি মসুর ডাল 60 থেকে 68 টাকা, মটর ডাল 31 থেকে 32 টাকা, মুগ ডাল 106 থেকে 112 টাকা এবং খেসারির ডাল 65 টাকা দরে বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাটে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কমল দে ও শফিকুল আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও আহতরা জানান, সকালে চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে খাগড়াছড়ির পিটিআই এর নতুন কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান সহ 7 জন। পথে নাজিরহাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত হন ফজলুর রহমান ও চট্টগ্রাম পিটিআই এর সুপার মুশফিকা হোসেন, রফিকুল ইসলাম সহ মাইক্রোবাসের সবাই। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। অফিস সহকারী হাইকুল ইসলাম ও চালক আলী হোসেন সহ আহত 6 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমাদের ড্রাইভার খুবই চেক মতো গাড়ি চালাইছে, কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে এটা চলে আসলো আমরা এটা কেউ বুঝতেই পারি না। মারা গেছেন আমাদের ন্যাপে মহাপরিচালক মহোদয়, আর আহত আছে চট্টগ্রাম পিটিআই সুপার, পটিয়া পিটিআই সুপার, পটিয়া পিটিআই হেড ক্লার্ক, ড্রাইভার, মাথায় গুরুতর আহত এবং রক্তক্ষরণের কারণে ফজলুর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে পটিয়া পিটিআই পরিচালক রফিকুল ইসলাম, সুপার মুশফিকা হোসেন ও দয়াল দেব চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ওনার আসলে হেড ইনজুরি ছিল, তো বোধহয় ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, যে কারণে হয়তো
খুব অল্প সময়ের মধ্যে উনি মারা গিয়েছেন আর কি। আর যে দুইজন আমাদের কাছে আহত অবস্থায় আসছে ওদেরও হেড ইনজুরি এবং বডি কাছে। দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেলে এসে জেলা প্রশাসক জানান ফজলুর রহমানের লাশ দ্রুত পরিবারের কাছে পাঠানো হবে। ওনার ছেলে আছে, তার সঙ্গে কথা বলবো আমরা। এখন হয়তো সে খুবই আপসেট, যোগাযোগ অব্যাহত আছে, আমরা দ্রুত পাঠিয়ে দেব আত্মীয় স্বজনের কাছে, লাশটা দ্রুত পাঠিয়ে দেব। বিষয়টা খুবই দুঃখজনক। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করে ফটিকছড়ি থানায় রাখা হয়, আর পলাতক চালককে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। নিখোঁজের দুদিন পর বাগেরহাটের পানগুচ্ছি নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার। স্বজনদের আহাজারি, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলছে পুলিশ। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের একটি ওয়ার্ডে অভিযানে মিলল বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ সরকারি ওষুধ। জড়িত সন্দেহে এক নার্সকে আটক। জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয়ায় বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার সদর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামাতের সঙ্গে আঁতাত করেই হাওয়া ভবন থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেও এ সময় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। জিয়াউর রহমান ক্ষমতা এসে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জিয়া। যেদিন জামাতের উপরে নিষেধাজ্ঞা ছিল সেটা যখন প্রত্যাহার করলো সেদিন থেকে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। সুতরাং এই দেশে জঙ্গি তৎপরতার জন্য দায়ী জিয়াউর রহমান। ওরা তো জঙ্গি, নাহলে হাওয়া ভবন থেকে নির্দেশ দিয়ে কিভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণায় যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও জামাত নিয়ে সুকৌশলে নীরবতা পালন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমি যদি এক কথায় বলি, ভিশন 2030-এর ইতিহাস নিয়ে যে বিতর্কের উনি সূত্রপাত করেছিলেন, ওনার স্বামী করেছিল, সেই বিতর্কের সম্পর্কে উনি এই কোনো মন্তব্য করেননি। যুদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ, সশস্ত্র জামাত সম্পর্কে সুকৌশল নীরবতার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া কার্যত ওদের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করার ব্যাপারটা উনি এখনো অব্যাহত রেখেছেন। চট্টগ্রামে আসন সংকট না থাকলেও ভালো এবং মানসম্মত কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে শহরের ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উৎকণ্ঠা সবচেয়ে বেশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে এবার ৭,৫০০ জিপিএ 5 পেয়েছে, কিন্তু নগরীর 7টি সরকারি কলেজে এই বিভাগে আসন রয়েছে মাত্র ২,৩৮৫টি। কমলদের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। 10 বছরের শিক্ষা জীবন শেষে চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করলেও অনেকেই পছন্দনীয় কলেজে ভর্তি হতে পারবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলায় 248টি কলেজে আসন রয়েছে 1,31,000, আর পাশ করেছে 99,000 শিক্ষার্থী। আসন সংখ্যা বেশি থাকলেও ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের নজর থাকে বন্দরনগরীর সরকারি কলেজগুলোতে। কিন্তু নগরীর 7টি সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে প্রায় 2,500, মানবিক বিভাগে 1,800 এবং ব্যবসা বিভাগে 3,195। সরকারি কলেজ যে আছে সেই সরকারি কলেজের সংখ্যা বাড়ছে না, আমরা আসনও বেশি বাড়াতে পারছি না। সেই কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা মাফিক সরকারি কলেজে হয়তো ভর্তি হতে পারছে না। অপশন ভালো কলেজ হিসাবে প্রথম চয়েস তাদের চট্টগ্রাম কলেজ থাকতে পারে, কিন্তু তার মধ্যে মেধার রেজাল্টের ভিত্তিতে যখন রেজাল্ট হবে আসন নির্ধারিত হবে, 550-র বেশি স্টুডেন্ট আমি পাচ্ছি না। ভালো কলেজে ভর্তিতে মানবিক ও ব্যবসা বিভাগের জিপিএ 5 প্রাপ্তদের তেমন সমস্যা না হলো ভোগান্তিতে পড়বে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা আসন সংখ্যার চেয়ে 3 গুণ বেশি। চট্টগ্রামে ভালো কলেজ তো 3টাই, ও 3টাতে তো মেইনলি সবাই তো চাচ্ছে সেটাতেই আসতে। ভয়ই কাজ করছে ভিতরে যে জানি না কোন কলেজে চান্স পাই। আমার ছেলে তো খুব ভালো পাস করছে ইনশাআল্লাহ বিজ্ঞান বিভাগে। আমি আশা করব একটা ভালো কলেজে আমার ছেলেকে ভর্তি করানো। অভিভাবকরা চট্টগ্রামে মানসম্মত কলেজের অভাবের কথা বলল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তা মানতে নারাজ। ভালো কলেজের পেছনে না ধরে শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে কলেজ থেকে ভালো তালিকায় তুলে আনার পরামর্শ তার। সরকারি কলেজের বাইরেও বেসরকারি কলেজগুলি এমন আছে যারা যথেষ্ট যত্নশীল, সুতরাং
আমাদেরকে ওই মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে যে আমি অমুক কলেজেই পড়তে হবে, অমুক কলেজে না পড়লে আমার জীবনটা বৃথা। অবকাঠামোগত সুযোগ সুবিধা এবং পর্যাপ্ত শিক্ষক প্রাপ্তি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসন সংখ্যা বাড়ানোর আবেদন জানালে তা ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর গোদাগাড়িতে নিহত 5 জঙ্গির মরদেহ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ি থানা পুলিশ দুপুরে লাশগুলো হস্তান্তর করে। পুলিশ জানায় নিহত জঙ্গিদের লাশ তাদের পরিবার নিতে অস্বীকৃতি জানালে সকালে রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনকে লাশ গ্রহণের আবেদন করে পুলিশ। লাশ গ্রহণ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় বেওয়ারিশ হিসেবে লাশগুলো হেতেম খান কবরস্থানে দাফন করা হবে। আত্মঘাতী 5 জঙ্গির লাশের ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়। গত বৃহস্পতিবার গোদাগাড়ির বেনিপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আত্মঘাতী হয় জঙ্গি সাজ্জাদ সহ 5 জন। লাশটা বেওয়ারিশ হিসাবে কোয়ান্টাম ফাউন্ডেশন দিতে যাচ্ছে, আর কোয়ান্টাম ফাউন্ডেশন তো বেওয়ারিশ লাশ দাফন করে থাকে। এই তখন থানা থেকে আমাদেরকে যখন লাশটা দিচ্ছে আমরা তখন দাফন কাফনের ব্যবস্থা করছি। এটা হেতমখা গোরস্থানে। বাগেরহাটে নিখোঁজের দুদিন পর নান্না শেখ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সকালে মোরেলগঞ্জের গাবতলা এলাকায় পানগুছি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা গতকাল কোনো এক সময় নান্নাকে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়া হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে গত 11 মে নিখোঁজ হয় নান্না শেখ। বাংলার সময় আরো থাকছে। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়ক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। এবছর 1.5 কোটি ব্যাগের চাহিদা থাকবে আশাবাদ কৃষি গবেষকদের। পটুয়াখালীর দশমিনায় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণে বাধা দেয় সংখ্যালঘু পরিবারের এক বিধবাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ কানুনবালা নামের ওই নারীকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া 60% জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাস করছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের কাননবালা। স্থানীয় প্রভাবশালী কামাল হোসেন ও তার সহযোগীরা ওই বাড়িটি দখলের জন্য কাননবালাকে নানাভাবে হুমকি দিচ্ছিল। ভিটেমাটি ছাড়তে রাজি না হওয়ায় গত সোমবার সকালে কালাম তার সহযোগীদের নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে যায়। এতে বাধা দিলে কাননবালাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে তারা। বাড়ি ছিল আমার শাশুড়ি, এরা জোর পুকুরে ঘরটা উড়াইছে, আমার শাশুড়ি বাধা দিতে, এরা যে আগে বেড়ারা মারছে। এরপর আমি কইতে আছি অনেক সময় তো যেমন লাগুন টাকাটাকি করে আমি দূর ব্যাংকগুলো উঠেছি মনে নাই নিয়ে আমার পাই অনেক ব্যাগ যেতে কথা কইছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত কাননবালাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সকালে আহত কাননবালার ছেলে অসীম দাস বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। অসীম কুমার নামে এক লোকের কাছ থেকে অভিযোগ পাই। অভিযোগ থেকে আমরা সাধারণত মামলা রুজু করি এবং কাননবালাকে মারধরের যে অভিযোগ আমরা পেয়েছি, সে যারা তাকে মারধর করেছে তার থেকে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং দ্রুত আমরা আসামি শনাক্ত করে আমরা গ্রেপ্তার করছি। আহত কাননবালা ও তার স্বজনরা জানান, ব্রিটিশ শাসনামলে কাননবালার শ্বশুর সরকারের কাছ থেকে 60% জমি বন্দোবস্ত নেন। এর 19% জমি পরবর্তীতে তাদের নামে রেকর্ডভুক্ত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে অভিযান চালিয়ে রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় বিলকিস বেগম নামে সিনিয়র এক নার্সকে আটক করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেলা 11টার দিকে হাসপাতালের পরিচালকের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ফিমেল মেডিসিন ওয়ার্ডের একটি কক্ষ থেকে রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য আনা ওষুধ উদ্ধার করা হয়। জড়িত সন্দেহে ফিমেল মেডিসিন বিভাগের নার্স বিলকিস বেগমকে আটক করে পুলিশে সুপর্দ করে কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে ওষুধ মজুদের কথা স্বীকার করেন ওই নার্স।
এর আগে গতকাল মেডিকেলের ৪র্থ শ্রেণীর স্টাফ কোয়ার্টারের পুকুর থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। এরই জের ধরে আজ হাসপাতালে অভিযান চালায় কর্তৃপক্ষ। এখানে ভর্তি হয়েছি 2 দিন, কিন্তু ওষুধ বাহির থেকে খেয়েছি। ওষুধ পাইতেছি না আমরা, ঠিক আছে, আমাদের অধিকাংশ ওষুধ আমরা বাইরে থেকে কিনে আনতে হয়। হাতের টেপগুলো কিনে আনতে হয়েছে, মানে এখানে এগুলো পাওয়ার কথা। গভর্নমেন্টের ঔষধ যারা এই ঔষধগুলো তারা বাইরে বিক্রি করে বা হয়তো বা ই করে, এই জন্য তাদের বিচার হওয়া উচিত। এটা ঔষধ এত রাখা না, এটা একটা ভুল হয়েছে। এত পরিমাণ ঔষধ যা জমা আছে, যেটা বৈধ ঔষধ কিন্তু জমাটা আছে অবৈধভাবে। এই ঔষধ দিয়ে কমপক্ষে এত বড় একটা মেডিকেল কলেজ হসপিটালও কমপক্ষে 3-4 মাস চালান যায়। এত ঔষধ এখানে থাকার কথা কিন্তু নয়। বাগেরহাটে 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পরই অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, গত বুধবার সকালে প্রতিবেশী মিজানুর রহমানের বাড়ির পাশেই খেলছিল ওই শিশু। এ সময় মিজানুরের ছেলে বাবু শেখ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি পরিবার জানার পর শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মেরে ডাকে নিয়ে ওই ঘরের ভিতরে খারাপ কাজ করেছে। আমি মাঠের থেকে বাড়ি আসলে আমার মেয়ে বলেছে, বলার পর মেয়ের হাসপাতাল নিয়ে আসছি। 4 বছরের একটা বাচ্চা আমাদের এখানে আসছে ধর্ষণ শিকার হয়ে। ওর অবস্থা খারাপ ছিল, এখন চিকিৎসা চলতেছে। একটা মামলা নিই এবং মামলার পরিপ্রেক্ষিতে যে অভিযুক্ত সেও একজন শিশু, তার 14 বছর বয়স, 7-8 পড়ে, তাকেও আমরা পুলিশ হেফাজতে নিই। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়ক হয় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহারে চাহিদা অনুযায়ী গুণগত মান সম্পন্ন আম উৎপাদন হওয়ায় বাড়ছে রপ্তানিও। সংশ্লিষ্টরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে কীটনাশকের প্রয়োজন না হওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রতি বছর 2.5 লাখ মেট্রিক টনের বেশি আম এখানে উৎপাদন হলেও রপ্তানিতে অবস্থান ছিল শূন্যের কোঠায়। এই প্রেক্ষাপটে 2015 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। কাঙ্ক্ষিত ফল পাওয়ায় গত বছর এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে জেলার আম বাগান মালিকরা। এতে বেড়ে যায় বিদেশে আম রপ্তানি। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের বেশ চাহিদা ও ভালো দাম পাওয়ায় চলতি বছর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ব্যাগের ব্যবহার। আমের মান অনেক ভালো থাকে, আম সংরক্ষণের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী। বাজার মূল্য এর অধিক পাওয়া যায় এবং গত বছর আমাদের আম রপ্তানিযোগ্য হিসেবে কাউন্ট করা হয়েছে। 35-40 দিন থাকলেই এবারে সুন্দর কালার হচ্ছে। এই কালার আমটা বেশি চাহিদা হচ্ছে, দামটাও বেশি পাওয়া যাচ্ছে। প্যাকেটের আম যেগুলো নয়, সে আমগুলা কিন্তু পাড়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে পচে যায়। আর এই ব্যাগিং এর মাধ্যমে আমটা প্রায় 15 দিন পর্যন্ত বাইরে রাখা যায়। ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে ভালো দাম পাওয়ার পাশাপাশি কীটনাশক খরচ অনেক কমে যাওয়ায় এর ব্যাপক চাহিদা বেড়ে গেছে বলে জানালেন ব্যাগ সরবরাহকারী। এই ব্যাগিং প্রযুক্তিটা মূলত ব্যাপকভাবে শুরু হয় গত বছর থেকে। এই বছর এটা আরো অনেক বেশি, আমাদের ব্যাগিং এর পরিমাণটা কৃষকের কাছে এর চাহিদাটাও বাড়ছে। মূলত দামের কারণেই এবং বাজারে এই আমের চাহিদার কারণেই কৃষক এটা দিকে বেশি ঝুঁকছে। জেলায় গত বছর 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর 1 থেকে 1.5 কোটি ব্যাগ ব্যবহার হবে বলে জানান কৃষি গবেষক। ফ্রুট ব্যাগ আসার পরে এটা 2015 সাল থেকে মোটামুটি আমরা দেশের বাইরে আম রপ্তানি করতে সক্ষম হয়েছি এবং এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হলো যে আমরা যখন ব্যাগটা ব্যবহার করি পরায়, সেই সময় কিন্তু কীটনাশক বা ছত্রাকনাশক আজ স্প্রে করতে হয় না এবং বোরার যেটা হচ্ছে রেড ব্যান্ডেড ক্যাটারপিলার নিচে ফুটা করে দেয় আমের, সেটার হাত থেকে রক্ষা পায়। 2015 সালে জেলা থেকে আম রপ্তানি হয় মাত্র 3.5 মেট্রিক টন, যা 2016 সালে দাঁড়ায় 150 টনে। সংশ্লিষ্টরা বলছেন এবছর প্রায় 90,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। খাগড়াছড়িতে মা ছেলে সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। বিকেলে নওগাঁয় প্রচন্ড বৃষ্টির পর ঝড় শুরু হয়। এ সময় সদর উপজেলার শরীজপুর গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। একই সময় আত্রাই উপজেলার দর্শনা গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক সহ 2 জন মারা যান।
এছাড়া মহাদেবপুর উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এছাড়া খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও বজ্রপাতে মারা গেছেন আরও একজন। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের বিরোধের জের ধরে দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এই ঘটনা হয়। জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই মনির ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় দুপুরে। এ সময় সেখানে উপস্থিত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিদ আহমেদ ও শামীম মিয়া নামে আরও একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয় এবং 3 জনকে আটক করে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কোনো মতে জোরাজুরি করে আমরা তারা পাওয়া তো সাজিদরা বাতাইছি ইয়ানা এসে বুঝতে পাশাপাশি শামীম ভাই দেখছে লাস্টে চাচারও কুবাই দিছে। সানি আয়াসের ওই দাও দিয়ে সেটা কুপন সুগেরে দিছে, পিছে আর একটা ছেলে, এটা আমি চিনি না, ও আয়াসের চরিদে ফেডের মধ্যে ফার মারছে। সাধারণত তোর বলে কিভাবে মারে, গায়ে এক কুপা এইভাবে একটা মানুষটা এইভাবে মারে। আমরা এই সন্ত্রাসী বিচার চাই, এই দেশের সন্ত্রাস না থাকে। দুজনই ডেঞ্জার পজিশন, তবে মাথাটাও ডেঞ্জার এবং যেনার পিছে যেটা বা দিকে যে কাটাটা আছে এটাও দুটোই ডেঞ্জার, দুটোই খুব খারাপ অবস্থা। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ যাই, যাওয়ার পরে কেউ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে 3 জন লোক হাতে নাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে জানতে পারি যে যুব দলের আহ্বায়ক কমিটি নিয়ে মনির এবং মিজানের মধ্যে, 2 গ্রুপের মধ্যে সানি এবং মনের মধ্যে মারামারি। সাতক্ষীরায় দুপক্ষের ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির প্রতিনিধির সম্মেলন পণ্ড হয়ে গেছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিনিধির সম্মেলন শুরু হওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ভাঙচুর করেন সম্মেলনে অংশ নেওয়া বিএনপির কর্মীরা। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিএনপি নেতাদের দাবি, সম্মেলন পণ্ড করতেই বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে কুড়িগ্রামে জেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভা সকাল থেকে দুপুর পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। এ সময় বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দিনাজপুর ও ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা গাড়ি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা জেলার বিভিন্ন সড়ক সংস্কারের দাবি জানান। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবের। আমদানিকারক ও পাইকাররা দুষছেন একে অপরকে, আমদানি ও সরবরাহ মনিটরিং এর পরামর্শ। চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত, আহত 6। চট্টগ্রামে আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজে ভর্তি নিয়ে উৎকণ্ঠা, সবচেয়ে বেশি দুর্ভোগ হবে বিজ্ঞানের শিক্ষার্থীরা। পরিবার লাশ গ্রহণে রাজি না হয় রাজশাহীর গোদাগাড়িতে আত্মঘাতী 5 জঙ্গির লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনে পুলিশের হস্তান্তর। এবং নিজ জমিতে ঘর নির্মাণে বাধা দেয় পটুয়াখালীর দশমিনায় এক বিধবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।